সংসারের এই গণ্ডির মধ্যে নিজেকে বন্দি করে ফেলেছি, না চাইলেও এই কাজগুলো আমাকে করতেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কিচেনের জারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই ছোট ছোট কাজগুলো কিন্তু না করলেই নয়। তো দেখতেই পেলেন যে জারগুলোর মুখার উপর কতটা ধুলাবালি পড়েছে। অনেক দিন এই কাজগুলো করব ভাবছি, কিন্তু আজ কাল করতে করতে তো কাজগুলো করাই হয় না। তো না চাইলেও কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হয়। আসলে ওই যে সংসার বলে কথা, তো এগুলো আজকে আর সাবান দিয়ে আমি ক্লিন করছি না, হালকা একটু ভিম লিকুইড নিয়েছি একটা মাজুনির মধ্যে। যেটাতে বেশি ময়লা দেখছি ওটাই মুখার উপরে একটু হালকা করে ডলা দিয়ে তারপরে ভেজা টাওয়ালটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই শীতের মধ্যে কিন্তু একদম পানি নেড়ে কাজ করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত পানি নাড়াচাড়া করলে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে। তো বুঝতেছি না এবারকার ঠান্ডাটা আমাকে কেন যেন কাবু করে ফেলছে। তো যাই হোক, এর আগে তো শীত নিয়ে কথা বলেছিলাম যে শীত যতই পড়ুক আমার গায়ে গরম পোশাকের দরকার হয় না। তবে বিকেলের পরপর দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, তাই পানির কাজটা বেশি আর করলাম না। অফ ক্যামেরাতেই সকালে নাস্তাটা করে নিয়েছি, আর নাস্তা করেই চলে এসেছি কিচেনে। তো কিচেনের জিনিসগুলো কিন্তু একটু তেল চিটচিটে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দুই একটা ছোট ছোট আর কি গুড়ি তেলাপোকা দেখেছিলাম, তাই আর কি ভাবলাম যে না, এটা পরিষ্কার করতেই হবে। তো একটু ভালোভাবেই আর কি পরিষ্কার করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে কাউন্টার টপটা চারপাশ পরিষ্কার করতে করতে দেয়ালগুলো কিন্তু আমি সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আজকে দুইজন আপুর কমেন্টে রিপ্লাই দিব আর কাজও করব। তো আমি কিন্তু গতকালকে সবজি বাজার কি করেছিলাম, সেই পরবর্তীতে সবজিগুলো আমি কিভাবে গুছিয়েছি ওই ভিডিওটাই আজকে আমার শেয়ার করার কথা ছিল। তো ওই ভিডিওটা আসলে কাজ করতে গিয়ে ওইভাবে ভিডিওটা আমি রেডি করতে পারিনি। তো এই ভিডিওটা যেহেতু আমার রেডি করা ছিল, তো ভাবলাম যে আজকে না হয় এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এটা কিন্তু আমি খুব সুন্দর করে চারপাশটা একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কিচেনের ছোট জারগুলো পরিষ্কার করে তারপরে রান্না শেষ করব। আর আজকে কিন্তু আমি আমার ঘরের একটা জিনিস আর কি একটু এদিক সেদিক করেছি। মাঝে মাঝে কিন্তু একটু এদিক সেদিক করতে ভালোই লাগে। আর কোন জিনিসটা এদিক সেদিক করেছি সেটা আমি ভিডিও শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো আমি এই যে র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই র্যাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব সুন্দর করে সাবান দিয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো র্যাকগুলোর মধ্যেও কিন্তু ভালোই হালকা পাতলা ধুলাবালি পড়েছিল। তো এটা আর মুছে রাখতে ইচ্ছে হলো না, ভাবলাম যে যেহেতু আমি সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তো র্যাকগুলো আর বাকি রাখবো কেন। আর এই যে মশলার জারটা গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে লবণটা নেই। তো ভাবলাম যে লবণটা আর বাদ রেখে লাভ কি, একটু পরেই তো রান্না করতে হবে, তার চেয়ে এটা রিফিল করে ফেলি। তো রান্না আর ঘরের কাজ দুইটাই কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি একসাথে করে নেওয়ার জন্য। তো এখন তো রান্না করতে গেলে এই কাজগুলো আর করতে পারবো না, তো এই কাজগুলো যত দ্রুত সম্ভব আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।
ইচ্ছা থাকলে উপায় হয়, ঠিক না আপুরা? তো আমাকে কিন্তু অনেক আপুরা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আপু তুমি প্রতিদিন এত কাজ করে তারপরে তুমি রেগুলার ভিডিও কিভাবে দাও? তো সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমার কষ্ট হয় না এ কারণে, আসলে ওই যে অভ্যাসের দাস হয়ে গিয়েছি। তো রেগুলার কাজ যেহেতু করি তো শুধু ক্যামেরাটা কষ্ট করে অন রাখি এই আর কি। তো এই যে ছোট ছোট জারগুলো আমি ক্লিন করে নিয়েছি সেগুলো আমি এই যে সব গুছিয়ে নিয়েছি, আর কিছু জার খালি হয়েছে ওগুলোতে আমি অন্যান্য জিনিস রাখবো, তাই ওগুলো আলাদা করে রেখে দিলাম। আর এইটার মধ্যে যেহেতু আমার সসের বোতলগুলো থাকে বা ভিনেগার থাকে, এটা তো দেখলাম যে একটু তেল কাস্টে হয়েছে, তো এটাও আমি এখন খুব সুন্দর করে হালকা একটু গরম পানি নিয়ে আর ভিম বার সাবান নিয়ে এটাও পরিষ্কার করে নিচ্ছি। খাদিজা বেগম আইডি থেকে আপু লিখেছিল যে আপু তোমার কাজ আর আমার কাজের সাথে পুরোটাই মিল আছে, রিপ্লাই দিও আপু। তো এর আগেও আপু কিন্তু আমাকে কয়েকবার কমেন্ট করেছে, ওইভাবে রিপ্লাই দেওয়া হয়নি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক সময় আমরা যেহেতু গৃহিণী, তো আমাদের অনেকের কাজের সাথে কিন্তু অনেকের কাজে মিল হয়েই যায়। তো আপুকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিও দেখে বা আমার কাজ দেখে আপু তার কাজের মধ্যে মিল খুঁজে পায়। তো এই মুহূর্তে না কারেন্ট চলে গিয়েছে, আর আজকে আমি আলু দিয়ে মুরগির যে কি বলে গিলা কলিজা বা পা ছিল ওটা রান্না করে নিচ্ছি, আর এখানে একটু ছোট মাছ আর কি চচ্চড়ি করে নিচ্ছি। তো আজকে রান্না বান্নাটা ওইভাবে ডিটেলসে শেয়ার করলাম না। এই রান্নাটা যদিও আপনাদের ভাইয়া তেমন একটা খেতে পছন্দ করে না, শুধু আমরা ৩ মা মেয়ে কিন্তু খেয়ে থাকি। সে এই যে মুরগির পা বা গিলা কলিজা এগুলা কিন্তু সে একেবারেই খেতে চায় না বা তার পছন্দও না। তো আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে। আসলে রান্নাটা যদি মজার হয় সেটা সব ধরনের খাবারই খেতে ভালো লাগে। তো আজকের এই মুরগির গিলা কলিজা পা রান্নাটা এত মজা হয়েছিল। তো ২টা মুরগির যেহেতু গিলা কলিজা পা ছিল ওগুলো আমি আলাদা করেই রেখেছিলাম, তো সেটাই রান্না করছি। আর এই যে ছোট মাছের চচ্চড়িটা এটা জবার আব্বুর জন্য রান্না করে নিচ্ছি। তো আমিও যেহেতু খাবো তাই আর কি একটু ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা আগে দিয়ে দিলে তার নাকি ধনিয়া পাতার ফ্লেভারটা ততটা আসে না, তাই আর কি তার কথা মতো একদম ঝোলটা শুকানোর অনেক আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি যেন সে খেতে পারে। এর মধ্যে কিন্তু আমার এই র্যাকটা শুকিয়ে গিয়েছে, তো এটাও আমি এই যে টানিয়ে নিলাম। আমার আরেকজন আপু আরেকদিন আমি এখানে এই পাশে আমি একটা টাওয়াল ঝুলিয়েছিলাম, তো আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু টাওয়ালটা তুমি কিভাবে ঝুলিয়েছো? তো আমি ২ পাশে ২টা পেরেক গেঁথে তারপরে ওই যে পাইপটা টানিয়ে তার মধ্যে কিন্তু আমি টাওয়ালটা ঝুলিয়ে দিয়েছি। তো কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে, যদিও মাঝে মাঝে ওইভাবে সরাসরি রিপ্লাই দিতে পারি না বা বড় করে রিপ্লাই দেওয়া যায় না, তাই আর কি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আশা করছি আপু বুঝতে পারবেন। তো একা হাতের কাজ তো চাইলেই সব কিছু একসাথে নামিয়ে ওইভাবে ডিপ ক্লিন করা যায় না, তাই চেষ্টা করি যে যখন যতটুকু সম্ভব হাতে সময় যতটুকু থাকে সেই সময় উপযোগী কাজগুলো করে নেওয়ার জন্য। তো আমি কিন্তু এই যে অয়েল জার যে রাখি এই বক্সটার মধ্যে এটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে বললাম না আমার ছোট ছোট জারগুলো যে খালি হয়েছে এগুলোর মধ্যে আমি অন্য কিছু রিফিল করে নিব। তো এখানে আমি এই যে এই শুকনা মরিচগুলো কিছুটা এভাবে আস্তই রেখে দিব, আর ভাবতেছি যে কিছু শুকনা মরিচ ভেজে তারপরে আলাদা কোনো জারে রেখে দিব। তবে সেটা আর আজকে রাখবো না, কারণ আজকে এমনিতে অনেক কাজ করেছি আর আজকে তেমন একটা সময়ও নেই হাতে। হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে আর শরীর যদি ভালো থাকে তাহলে চাইলে কিন্তু আমরা মেয়েরা অনেক কাজ করতে পারি। আমি অনেক আপুদেরকে দেখি যে আপুরা কিন্তু খুব সুন্দর করে ঘর সামলিয়ে সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চার পড়া সামলিয়ে তারপরে কিন্তু আপুরাও ভিডিও করে। তো আমার কাছে দেখতে সত্যি খুব ভালো লাগা কাজ করে। আর কাজের মানুষ বলতে যে আসলে কাজের মানুষ দিয়ে আমি দেখি
দেখি অনেক আপুরাই খুব কাজের মানুষ দিয়ে ভোগান্তিতে থাকেন যে এই যে কাজের খালা আজ আসছে তো কাল আসছে না, বা থালা বাসন সিঙ্কে জমিয়ে রাখেন। আবার আপুরা বলেন যে সিঙ্কে থালা বাসন জমিয়ে রেখে দেখি খালাই আসছে না। তো এটা মনে হয় একটা বাড়তি একটা প্যারা। তবে হ্যাঁ, কাজের মানুষ থাকলে যে দুইটা কাজই করে দেখ না কেন সেটাতেই কিন্তু একটু আরাম পাওয়া যায়। আর আমার কাজের মানুষ নেই, তো সেক্ষেত্রে আমার তেমন কোনো টেনশনও নেই। টেনশনটা আমার একটাই থাকে যে আমার কাজগুলো আমাকেই করতে হবে, তো বসে তো আর লাভ নেই। যখন যেটা সুযোগ হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করি। আর আমার কাজ তো আমি ভালোবাসা নিয়ে করি, তবে সেটা কিন্তু অনেকটা ভালোভাবে করারই চেষ্টা করি। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আর আমি এভাবে যেন একা হাতে কোনো হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়াই যেন আমি আমার সংসারের কাজগুলো সব সময় করে যেতে পারি। তবে কতদিন এভাবে করতে পারবো আমি নিজেও জানি না। এই শীতে তো যে অবস্থা হয়েছে, মাঝে মাঝে সন্ধ্যার পর কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু কোনো কাজ আর করতে ইচ্ছে করে না। আবারও সকাল হলে দেখা যায় অটোমেটিক সুস্থ হয়ে যায়, তো আবারও বিসমিল্লাহ বলে সংসারের কাজগুলো কিন্তু শুরু করে দেই। এই হলো আমার অবস্থা। তো এদিকে কিন্তু আমার রান্না করা শেষ। আমি হালকা পরিমাণে একটু ঝোল রেখেছি, কারণ একটু ঝোল না রাখলে বাচ্চারা আবার খেতে চাইবে না। তো এখানে অফ ক্যামেরাতে একটু শাক ভাজি করেছি আর ছোটো মাছের চচ্চড়ি, আর এই পাশ থেকে মুরগির মাংস রান্না। আচ্ছা, আমি রান্না করার পর আমার পাতিলগুলো আমি কোথায় রাখি, এফআর বাই পাস থেকে আপু জানতে চেয়েছিল। তো আপু এর আগেও কমেন্ট করেছিল, আসলে আমি রিপ্লাইটা দিতে পারিনি। তো এটা ছিল আমার কিচেন ক্যাবিনেট। এখানে আমার মশলা জার বা রান্না করার পর সেগুলো আমি বেড়ে রেখে যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আমি আমার কিন্তু এই কিচেন ক্যাবিনেটটার মধ্যেই রাখি। তো আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে, যে আপু লিখেছিল আসলে আপু হাঁড়ি পাতিল কোথায় রাখে, কিভাবে রাখে ব্লগাররা, কোনো ভিডিওতে দেখি না। আসলে আপু আমি কিভাবে রাখি সেভাবেই সবাই রাখে কিনা দেখার জন্য। আমার বেশি হাঁড়ি পাতিল রাখতে খুব কষ্ট হয়। তো আপু আমি কিন্তু অতিরিক্ত হাঁড়ি পাতিল ব্যবহার করি না, যতগুলো হাঁড়ি পাতিল আমার প্রয়োজন ততটুকুই আমার এইখানে এই যে নামানো আছে। যখন যেটা দরকার পড়ে এখান থেকে নামিয়ে নিয়ে রান্না করি। আর রান্না করা শেষে আমি বাটিতে তরকারি বেড়ে এগুলো ধুয়ে আবার জায়গা মতো শুকিয়ে রেখে দিই। তো যাই হোক, আপুর উদ্দেশ্যে কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার রান্না করার পর আমার রান্না করার পাতিলগুলো কোথায় রাখি। আর এই দুইটা পাশে আমার এখানে ঢাকনা আছে বা অন্যান্য যাবতীয় যত জিনিসগুলো রাখা দরকার আর কি, ফ্রোজেন করার জন্য যে বাটিগুলো, ওগুলো আমি এক এক পাশে আর কি রেখে দিয়েছি। তো আসলে আপুদের হয়তো অনেক কিছুই দেখতে ইচ্ছে করে যে আমরা ব্লগাররা কখন কোথায় কোন জিনিসটা কোথায় রাখি। আশা করছি আপু রাগ করবে না। আর আপু আরেকটা কথা জানতে চেয়েছিল যে আমি তো সরাসরি পানি নিলাম বোতলে তুলে, তো আমরা কি পানি এভাবে খাই কিনা। তো হ্যাঁ আপু, আমি ডিরেক্ট পানিটাই খাই। আসলে আমাদের এখানের পানিটা খুবই ফ্রেশ পানি, একদম পাতাল থেকে পানিটা তোলা। আর ঢাকা যদি হতো তাহলে সেক্ষেত্রে পানিটা হয়তো বা ফিল্টার করে অথবা ফুটিয়ে খেতে হতো। তো এখানকার পানিটা যেহেতু খুবই ভালো, তো যার কারণে ওইভাবে ফুটিয়ে খাওয়ার দরকার পড়ে না। আমাদের এখানকার পানিগুলো কিন্তু একদম ডাবের পানির মতো একদম ফ্রেশ আর টলটলে, কোনো গন্ধ নেই বা অতিরিক্ত কোনো আয়রনও নেই। এদিক থেকে খুব শান্তিতে আছি। একটা সময় ঢাকা শহরে ছিলাম, তো পানি নিয়ে যে কতটা ভোগান্তিতে পোহাতে হয়েছে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো যাই হোক, এই তো আমি এখানে সার্ফ এক্সেল তুলে নিলাম। সার্ফ এক্সেলটা ফাঁকা হয়েছিল, তো একটু সার্ফ এক্সেল পড়েছিল, ভাবলাম যে ভেসিনটাও পরিষ্কার করে ফেলি, কারণ অতিরিক্ত আমার কাপড় চোপড় ধোয়া হয়, যার কারণে সার্ফ এক্সেল দেখা যায় 2 দিন পর পরই আমাকে রিফিল করে নিতে হয়। এই বেসিনটা আমি যতই পরিষ্কার করি, এটা দেখা যায় 2-1 দিন যদি পরিষ্কার না করি বেসিনটা একদম চারপাশে এত ময়লা হয়ে যায়। আমি বুঝি না যে এই বেসিনটা কেন এত প্রচুর পরিমাণে ময়লা হয়। তো এদিক থেকে আরেকজন আপু আমার কাছ থেকে আমি কোন কী দিয়ে আর কি ভিডিও বানাই বা কোন ট্রাইপড দিয়ে সেটা আপু দেখতে চেয়েছিল। আপুর নামটা আসলে আমি ভুলে গিয়েছি। আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, এটা ছিল ডিজি ট্রাইপড। আর এটার মডেলটা কত সেটাও কিন্তু এই যে গায়ে লেখাই আছে। তো এটা কিন্তু খুব বড় একটা ট্রাইপড আর খুব হেভি একটা ট্রাইপড। এটার দামটাও হয়তো আপু আবার জানতে চাইবেন, আমি দাম সহ বলে দিচ্ছি। এটা আমি কিনেছিলাম 1800 টাকা দিয়ে। এটা খুবই বড় আর লম্বায় হচ্ছে প্রায় 6 থেকে 7
ফিট, এটা অনেক বড় করা যায়। তো এই যে এই দিক থেকে যে দেখতে পাচ্ছেন এটার পায়াগুলো কত মোটা, আর এগুলো খুলে দিলে কিন্তু এটা হাইটে আরও বড় হবে। তো যাই হোক, আপুর নামটা যেহেতু ভুলে গিয়েছি, তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন আশা করছি ছোট্ট করে একটি কমেন্ট করবেন। এটা উপরের অংশটা কিন্তু বড় করা যায়, আর এটার সাহায্যে এটা কিন্তু চারদিকে আর কি মুভ করা যায়। তো ভালোই, ট্রাইপডটা আমার খুব ভালো পড়েছে এবার। তো ভিডিওটির যদি আপু দেখে থাকেন আশা করছি ছোট্ট করে একটি কমেন্ট করবেন। আর এখন চলে এসেছি আমি আমার রুমে। তো এই যে আমার রাউডার স্ট্যান্ডটা, এই বোর্ডটা যেহেতু সাদা, তো এটা তো আমি শুধু শুকনা কাপড় দিয়ে মুছে রেখে দেই। ওইভাবে দেখা যায় যে একটু সাবান পানি দিয়ে ক্লিন করা, সেটা ওইভাবে আমি কিন্তু করি না। তবে দেখতে পেলাম এটার উপরে একদম কালো কালো কেমন যেন ধুলো পড়তে পড়তে কেমন যেন একটা স্পট পড়ে গিয়েছে। তো আমি একটু ভিম লিকুইড দিয়ে আর এই মাজনিটা দিয়ে আমি একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো বোর্ডটা কিন্তু খুব ভালো মানের বোর্ড, যার কারণে ওইভাবে নষ্ট হয়ে যাওয়া বা ফুলে যাওয়ার তেমন একটা ভয় নেই। আর এই যে আমি একদম খুব ভালো করে চারপাশটা একদম সাবান দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। এরপর একদম রুমালটা খুব ভালো করে ভিজিয়ে চিপড়িয়ে তারপর একদম শুকনো শুকনো করে এটা আমি মুছে পরিষ্কার করে নিব। আসলে হোয়াইট জিনিসের উপর যদি কোনো কালো ছোপ ছোপ কোনো দাগ পড়ে যায় সেটা দেখতে কিন্তু ভালো লাগে না। তো আমি কিন্তু খুব সুন্দর করে রাউডারটা পরিষ্কার করে নিয়েছি, আর টিভিটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে ফেলেছি। আর এই জায়গাটাতে আমি একদম হালকা পাতলা কিছু জিনিসই রাখবো। তো মাঝে মাঝে যে বললাম না যে ঘরের জিনিসপত্র এদিক সেদিক করতেও ভালো লাগে। আর টিভিটা কিন্তু আপনাদের ভাইয়াই উপরে সেট করে দিয়েছে। আর এই যে এই টিভি ক্যাবিনেটটার উপরে এখন একটা রিয়েল গাছ রেখে দিচ্ছে, আর ছোট অ্যাকোরিয়ামটা আমি রেখে দিব। এইভাবেই ছোট্ট করে আমি আমার এই টিভি ক্যাবিনেটটার উপর আর কি সাজিয়ে নিচ্ছি। আর তার পাশে যে আমার একটা শোপিসের মতো ছিল সেটাও আমি সরিয়ে নিয়েছি, সেটাও দেখিয়ে দেব। আসলে এখন দেখতে কেমন লাগছে আমার প্রিয় আপুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আমার এই ক্যাবিনেটের উপরে একটা মিডিয়াম সাইজের অ্যাকোরিয়াম রাখার চিন্তা ভাবনা করছি। আর ওই অ্যাকোরিয়ামটা এখানে রাখলে কেমন লাগবে আমার আপুরা প্লিজ জানাবেন তো। আর এই যে টিভিটা এখানে দিয়েছি, আর টিভির সাইডে এই যে শোপিসটা ছিল এটা আমি আমার 3 সিটের যে সোফা আছে সেটার উপরে দিয়ে দিয়েছি। তো এই তো ছিল আমার ঘর সাজানো। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।